প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত অর্থ সংলাপে। আপনাদের প্রিয় অনুষ্ঠান, বাংলাদেশের জীবন জীবিকা, মানুষের জীবন জীবিকা, অর্থনীতির সংকট সম্ভাবনা সবকিছু নিয়ে আমরা কথা বলি। প্রতিদিন একটা বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের অনুষ্ঠান। আপনাদের একজন বিশিষ্ট জন আছেন আমাদের, যিনি ওই সেক্টরের গভীরে নিয়ে যান। আজও তেমন একজন আছেন, তিনি চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অফ গ্রামীণফোন, মিস্টার মাহমুদ হোসেন। মাহমুদ হোসেনের সাথে আমরা টেলিকম খাত নিয়ে কথা বলবো, কারণ সবার সাথে সংশ্লিষ্ট একটি বড় অর্থনৈতিক খাত হয়ে উঠেছে এই দেশে। এই খাতের বর্তমান এবং ভবিষ্যৎ কিছু সম্ভাবনা নিয়ে আমরা কথা বলতে চাই, সংকট নিয়ে কথা বলতে চাই। মাহমুদ হোসেনের কাছে যাচ্ছি আমরা। মাহমুদ হোসেন, আপনাকে স্বাগত অর্থ সংলাপে। আমরা যেভাবে কমিটমেন্ট দিলাম আমাদের দর্শকদেরকে যে আসলে সবার সাথে সংশ্লিষ্ট একটা খাত, সবার সাথে যে ফোন করে, যে ফোন রিসিভ করে, সেই এই খাতের সাথে সংশ্লিষ্ট আমার কাছে মনে হয়। এখন কি অবস্থায় আছে? হোয়াট ইজ দ্য স্টেট অফ দিস সেক্টর নাও কারেন্ট, যদি আমরা শুনতে চাই, কোথায় আছে এটা? আমি যদি সার্ভিসের পার্সপেক্টিভ থেকে বলি, জি, তাহলে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। ক্রান্তিকাল, হ্যাঁ, হ্যাঁ। আমি বলবো এই জন্য যে আপনি জানেন যে আমাদের ভয়েস টেলিফোনি, যেটাতে আমরা অনেক পিছিয়ে ছিলাম, আজ থেকে 15-20 বছর আগে আমাদের 1-2% আমাদের টেলিপেনিট্রেশন ছিল, সেটা এখন 70%-এর উপরে। 70%? হ্যাঁ, তো এটা একটা বিশাল অর্জন। এবং আপনি একটু আগে বললেন যে এটা এমন একটা খাত যেটা, বা এটা এমন একটা সার্ভিস যেটা থেকে কিন্তু অন্যান্য যে সেক্টর, তারাও কিন্তু তাদের প্রোডাক্টিভিটি এবং তাদের যে এফিসিয়েন্সি সেটা সবার সাথে সবাই এটা ব্যবহার হ্যাঁ। করছে আর কি। তো এই ক্রান্তিকালটা এই জন্য বলছি যে আমরা কিন্তু নতুন একটা সার্ভিস এরিয়াতে, বা ওটার সাথে সংশ্লিষ্ট সার্ভিস যেটাকে আমরা বলছি ইন্টারনেট এবং বা ডেটা সার্ভিস বলছি, ইটস এ ট্রানজিশন। একটা ট্রানজিশন। আমরা ডেটা সার্ভিস বা হাই স্পিড ডেটা সার্ভিস বা ব্রডব্যান্ড বলি, সেটা শুরু হয়েছে গত 1-2 বছর ধরে আমাদের, এবং সেটাতে বেশ ভালো গ্রোথ হচ্ছে। তো এটার সাথে সাথে যে জিনিসটা আসবে, যে এই সংশ্লিষ্ট যে সার্ভিসগুলো আসবে, যেগুলো আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে তা আমাদের এটা একটা বড় প্রভাব ফেলবে, এবং পজিটিভ প্রভাব। নিউ স্টাইল, অবধারিত। জি, অবধারিত। জি। এই যে ট্রানজিশনের দিক দিয়ে যাচ্ছে, জি, এই ট্রানজিশন আপনাদেরকে টেক ওভার করতে হবে, আপনাদের ক্যারি করতে হবে, কারণ যারা আপনাদের গ্রাহক। এখন বিজনেস কমফোর্টটা কেমন আপনাদের? বিজনেস, প্রথমে বলি যে এটা খুব কম্পিটিটিভ মার্কেট। এখানে 6টা অপারেটর আছে, মোবাইল অপারেটর। সেখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন সার্ভিস এবং নতুন নতুন প্যাকেজ, প্রাইস প্ল্যান এগুলো এনে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো এটার মধ্যে আসলে গ্রাহকরা উপকৃত হচ্ছে, কারণ তারা যে সেবাটা পাচ্ছে, এটা বিশ্বের সবচেয়ে কম মূল্যে সেবাটা পাচ্ছে। আমরা বলি যে লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড? হ্যাঁ, লোয়েস্ট। আমাদের জানা মতে এটা লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ভয়েস রেটে, ভয়েস সার্ভিস এবং ইন্টারনেটেও আমরা যথেষ্ট কম। তো এই যে কম যেটা হলো, এটার মধ্যে দিয়ে কি হচ্ছে, যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের সেক্টরে কিন্তু সেক্টরের প্রফিটেবিলিটি কিন্তু ওরকম হচ্ছে না, কিন্তু গ্রাহকরা উপকৃত হচ্ছে এবং গ্রাহক সংখ্যা বেড়েছে। ওদিক দিয়ে আবার আমরা উপকৃত হচ্ছি, কারণ আমাদের একটা বিশাল গ্রাহক সংখ্যা বা গ্রাহক বেজ আছে। তো এই জায়গার ভিতরে যে আমরা সেক্টরের ভিতরে যে প্রতিদ্বন্দ্বিতা যেমন আছে, আবার সম্ভাবনাও আছে। আমরা ইন্টারনেটের কথা যেটা আমি একটু আগে বললাম, যে ইন্টারনেট এসে আমাদের আরেকটা দিগন্ত, আমাদের যে ব্যবসা বা আমাদের এই প্রসারের আরেকটা দিগন্ত উন্মোচিত করবে আমাদের। নিউ মার্কেট অলসো। জি, জি। এই যে সম্ভাবনার আপনার কথা বলছেন, নতুন জগৎ, নতুন মার্কেট এবং সব দিকে যাচ্ছেন, রিসেন্টলি একটা কথা শোনা যাচ্ছে, বিশেষ করে আপনারাই বেশ বললেন, অ্যামটব সবাই বলছে যে ট্যাক্স বা বাজেট টেলিকম বান্ধব হয়নি। কেন হয়নি? কিভাবে আপনারা এটা দাবি করছেন? আমি এই বাজেটের প্রসঙ্গে যদি বলি, শুধু এই বাজেটের মধ্যেই কথাটাকে আমি সীমাবদ্ধ রাখতে চাচ্ছি না আলোচনাটা। আমি যদি আমরা আসবো অবশ্যই বিভিন্ন বিষয়ে। বাজেটে বিষয়ে আলোচনা সমালোচনা আছে, কিন্তু আমি শুরুতেই বলবো যে টেলিকম সেক্টরটা বাংলাদেশের যেসব খাত সবচেয়ে বেশি মানে ট্যাক্সড আর কি, আমি বলবো যে হাইলি ট্যাক্সড, টেলিকম তার মধ্যে একটা। এবং আমাদের এখানে কর্পোরেট ট্যাক্স হচ্ছে 45%, এবং এর বাইরেও ডিফারেন্ট স্টেজে আমরা যে ট্যাক্সগুলো দেই, সেটার মধ্য দিয়ে আমাদের আনুমানিক 50% কিছু বেশি আমরা ট্যাক্স আকারে দিই। 50% অফ রেভিনিউ গিভ টু গভর্নমেন্ট। জি, এর বাইরেও আমরা আবার ওই যে স্পেকট্রাম কিনি সরকারের কাছ থেকে, সেখান থেকেও আমরা দিই। আমি একটা সংখ্যা বলি, গত বছর গ্রামীণফোনের রেভিনিউ ছিল 10,000 কোটি টাকা। এর মধ্যে 6,700 কোটি টাকা আমরা সরকারকে দিয়েছি বিভিন্নভাবে। এর মধ্যে আবার 1,600 কোটি টাকা আমরা স্পেকট্রাম বাবদ দিয়েছি। তো ওটা যদি আপনি বাদ দেন, তারপরে 5,000 কোটি টাকার বেশি, হুইচ ইজ মোর দেন 50%, আমরা কিন্তু ট্যাক্স আকারে দিয়েছি। আচ্ছা, তো এখন আসেন বাজেটে। তো বাজেটে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি মানে আলোচিত বা সমালোচিত হচ্ছে, সেটা হচ্ছে
আপনার যে অ্যাডিশনাল 5% সম্পূরক কর। কর, যেটা সাপ্লিমেন্টারি ডিউটি বলি, অ্যাকচুয়ালি এটা 5% না, এটা কিন্তু হবে 5.75% হয়ে যাবে। হয় কিভাবে? এটা নিয়মটা এরকম যে সম্পূরক করের বা কর নীতি যে রুলস গুলো, এটা নিয়মটা এরকম যে সম্পূরক করটা ধরেন 100 টাকা যদি সার্ভিস হয়, চার্জ হয় 100 টাকার উপরে, এটা 5 হবে 105। তার উপরে যে ভ্যাট আছে 15%, করের উপর ভ্যাট। জি, পুরো সার্ভিসের উপরে যে ভ্যাট, করের উপর না। তো তখন এই ভ্যাটটা হবে হচ্ছে 105 টাকার উপরে। আচ্ছা, আরো যদি 15% ধরেন, তাহলে এটা দাঁড়াচ্ছে 20.75%। তার মানে নিয়ারলি 6%। নিয়ারলি নিয়ারলি 6% নতুন 6%। কর। আর জি, এটা কি কোনো বিজনেস ইম্প্যাক্ট হতে পারে? আমরা মনে করছি তো কিছুটা হবে। কিভাবে? হবে হচ্ছে যে আমাদের যারা গ্রাহক আছে, তারা তো তাদের একটা বিরাট সংখ্যক হচ্ছে আপনার সীমিত আয়ের। আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাচ্ছি, যারা তাদের একটা সীমিত বাজেটের মধ্যে, ধরেন মাসে 50 টাকা সে টেলিযোগাযোগ যে সেবা বাবদ সে খরচ করে, তার জন্য কিন্তু খরচটা বেড়ে যাচ্ছে। কিন্তু সে যদি তার ওই বাজেটের মধ্যে থাকতে চায়, সে তখন তার কথা বলা কমিয়ে দেবে, অথবা সে যে ইন্টারনেট ব্যবহার করছিল সেটার পরিমাণটা কমিয়ে দেবে, অথবা সে যে নতুন ব্যবহার করতে চাচ্ছিল সে ব্যবহারটা আরো দেরিতে করবে। তো এটার একটা নেতিবাচক, মানে কস্ট বাড়বে, সে ডিসকারেজড হবে টু জি স্পেন্ড মোর। জি, টু স্পেন্ড। এটা তো হিউম্যান সাইকোলজি। আপনার যে যদি আপনার আমার জন্য এটা হয়তো হবে না, আমরা যে আমাদের যেটা বললাম যে আমাদের এখানে যে টেলিফোন বাবদ যে ট্যারিফ, এটা অনেক কম, আমাদের একটা জনগোষ্ঠী এটা অ্যাফোর্ড করতে পারে, তারা এটা টের পাবে না। কিন্তু আমরা যেটা বলছি যে বেশিরভাগ জনগণ যারা খুব অল্প মানে বাজেটে টেলিফোন সেবাটা পেতে চায় বা অল্প খরচে পেতে চায়, তাদের জন্য এটা ডিসকারেজিং হবে। ইটস ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা বোধহয় আরো বিস্তারিত শুনতে হবে, একটি বিরতি যাচ্ছি, ফিরছি আপনার কাছে এরপর। প্রিয় দর্শক, আমরা আছি মাহমুদ হোসেনের সাথে, তিনি চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অফ গ্রামীণ ফোন। তার কাছে আরো শুনবো টেলিকম খাতের বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে, তবে একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা ফিরে এলাম অর্থ সংলাপে, ফিরে এলাম টেলিকম সংলাপে, কারণ আমাদের সাথে আছেন গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন। তার কাছে আমরা শুনবো। মাহমুদ হোসেন, আপনি যেটা বলছিলেন যে এই যে ট্রানজিশন পিরিয়ড, মানে ডিসকারেজ হবে, গ্রাহকরা ডিসকারেজ হবে, গ্রোথ এফেক্ট হবে, এটা মানে গ্লোবাল পজিশন আপনারা বলেছিলেন, আপনাদের যে সংগঠন অ্যামটেপ বলেছিল, সোফার আই নো, যে গ্লোবালি হাই টেক্সট যে নেশনগুলো আছে তার মধ্যে বাংলাদেশ দ্বিতীয়। জি, তাহলে অন্য দেশগুলোর ক্ষেত্রে লো টেক্স কিভাবে এনকারেজ করে এক্সপানশনের ক্ষেত্রে, আর হাই টেক্স কিভাবে ডিসকারেজ করে? একটা বলেছিলেন আপনি যে হাই টেক্স হলে কম ইউজ করবে, কিন্তু লো টেক্স কিভাবে এনকারেজ করতে পারে? গভর্নমেন্টের কিন্তু আবার গভর্নমেন্টের দরকার, রাজস্ব রাখতে হবে তাকে। জি, গভর্নমেন্টের রাজস্ব রাখতে হবে, সেটা ঠিক। কিন্তু গভর্নমেন্টকেও সিলেক্ট করতে হবে যে কোন খাত থেকে রাজস্বটা সে বেশি নেবে কম নেবে, এখানে কিন্তু প্রায়োরিটি করার ব্যাপার আছে। প্রায়োরিটি। জি, তা আমি যেটা বলছিলাম যে টেলিকম এমন একটা খাত যেটা অন্যান্য খাতকে তাদের যে এফিসিয়েন্সি বা তাদের যে প্রোডাক্টিভিটি বাড়াতে হেল্প করছে। আমি যদি আপনাদের এই ব্রডকাস্টিং শিল্পের কথাই বলি, যে আপনাদের শিল্পে যে টেলিযোগাযোগের যে ব্যবহার, এখন কিন্তু ক্যামেরাম্যানরা যাচ্ছে, তারা যে সিম ব্যবহার করে, জি, সিম ব্যবহার করে তারা কিন্তু তাদের লাইভ ভিডিওগুলো পাঠাচ্ছে খুব সহজে, খুব তাড়াতাড়ি, এবং টেলিফোনের যে যোগাযোগ সেটার কথা নাইবা বললাম। তো এই যে আপনার শিল্পের যে প্রোডাক্টিভিটি আসলো, এটা আসলো কিন্তু টেলিযোগাযোগ খাতের যে আমাদের যে ডেভেলপমেন্ট যেটা হয়েছে, যে গ্রোথ যেটা হয়েছে, সেটারই ফলশ্রুতিতে। তো একইভাবে অন্যান্য শিল্পেও কিন্তু এই গ্রোথটা হচ্ছে। তো ওই সবগুলো শিল্পই কিন্তু টেলিযোগাযোগ খাত দিয়ে কিন্তু পজিটিভলি প্রভাবান্বিত হচ্ছে, এবং সেখানে কিন্তু যে গ্রোথ ফ্যাক্টর যদি পজিটিভলি কাজ করে, তাহলে কিন্তু আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন অন্যান্য সেক্টর থেকেও আসবে। সো টেলিযোগাযোগ এমন একটা খাত যেখানে আমি মনে করি যে ট্যাক্সেশনের ব্যাপারে সরকারকে আরো বেশি লিবারেল হতে হবে, যেটার মধ্য দিয়ে যদি মানুষ বেশি ব্যবহার করে এই শিল্পটা, এই সার্ভিসটা, এবং এই সার্ভিস ব্যবহারের মধ্য দিয়ে তাদের যদি
প্রোডাক্টিভিটি বাড়ে, তাদের এফিসিয়েন্সি বাড়ে, এটা সরাসরি আমাদের যে জাতীয় প্রবৃদ্ধিতে বা ধরেন যে যেটাকে বলি জিডিপি, এটাতে অবদান রাখবে। মি অ্যান্ড মেনি পিপল শুড বি কনভিন্সড বাই ইউর আর্গুমেন্টস, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেমটা হচ্ছে কোথায় বলে আপনাদের অবজারভেশনে? নিশ্চয়ই আপনারা আলোচনা করেন আপনাদের ইন্ডাস্ট্রিতে, যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেমটা কোথায় হচ্ছে? রাজস্ব কর্তা, সরকারের উচ্চ পর্যায়ের লোকজন, তাদের আন্ডারস্ট্যান্ডিং কোথায় হচ্ছে বলে মনে হয় আপনার কাছে? আমার মনে হয় যে এটা আমাদের এমন এই শিল্পটা তো খুব সরাসরি তদারকিতে আছে সরাসরি? জি, এখান থেকে রেভিনিউ কালেকশনটা খুব ইজি। আপনি আচ্ছা। যদি 5% কর বাড়িয়ে দিতে চান, একটা কলমের খোঁচাই এটা বেড়ে যেতে পারে এবং সরকারের 1-1.5 কোটি টাকা চলে আসতে পারে। তো এই যে চেঞ্জটা, এটা সহজ বলে এটা একটা ফ্যাক্টর হতে পারে, যে এটা এটা আমরা হয়তো বা এটার শিকার হচ্ছে, আমি বলবো যে অতিরিক্ত করের, যেখানে আমরা বলছি যে কর কমাতে হবে, কমাতে হবে, এটা আমাদের প্রবৃদ্ধির স্বার্থে, আমাদের জনগণের স্বার্থেই, সেখানে ওটা হচ্ছে না। আচ্ছা, তো এই যে বিষয়টা আপনি মনে করেন যে এটা ইন ফার্দার ইনভেস্টমেন্টে কোনো ইম্প্যাক্ট ফেলবে? ইনভেস্টমেন্টে তো ইম্প্যাক্ট ফেলেই, কারণ যখন এটা তো একটা অনেক বেশি ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা সেক্টর। আচ্ছা। এখানে কিন্তু হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হয়, এবং আমাদের এখানে যারা আছে মোবাইল সেক্টরে, তার সেখানে কিন্তু বিদেশি বিনিয়োগই কিন্তু বেশি। এ প্রসঙ্গে আমি এটাও বলবো যে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যত কিছু এফডিআই, যেটাকে বলি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তার 60% হয়েছে টেলিকম সেক্টরে। 60%? 60%। এই টেলিকম সেক্টরে যে কয়েকটা কোম্পানি আছে তাদের বিনিয়োগ, কারণ আমাদের ইনভেস্টমেন্ট তো ইন দ্য রেঞ্জ অফ বিলিয়ন্স অফ ডলার্স। তো এইখানে যখন আপনি এত বেশি ট্যাক্সেশন হবে, তখন যারা বিনিয়োগ করবে তারাও তো একটা রিটার্নের কথা চিন্তা করে। এখানে ইভেন আমরাও যে গ্রামীণ ফোন, আমরা কিন্তু স্টক মার্কেটে লিস্টেড, আমাদের এখানে দেশীয় কিন্তু বিনিয়োগকারীও আছে, তারাও কিন্তু চায় যে আমি যখন বিনিয়োগ করছি এটা থেকে যেন একটা রিজনেবল একটা যেন রিটার্ন পাই। তো সেখানে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনা থাকেই। ট্যাক্সেশন তো একটা বড় ডিটারেন্ট, আমি বলবো। হ্যাঁ, ডিটারেন্ট। জি, এই যে গ্রামীণ ফোন তো বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট করছেন আপনারা, বিশেষ করে বাংলাদেশ সহ সাউথ এশিয়ান, আদার পার্টস অফ এশিয়া। জি, ফ্রেন্ডলিনেস এর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কোথায়? আপনাদের বিনিয়োগের কথা আমরা বলছি, জি। বা অন্য উদাহরণগুলো আমরা শুনতে চাই, যেখানে মোর গভর্নমেন্ট এবং রাজস্ব খাত মোর ফ্রেন্ডলি টু ইউ এন্ড দে গেট মোর বেনিফিটস, আর যেখানে লেস ফ্রেন্ডলি লেস বেনিফিট, এরকম কিছু উদাহরণ শুনতে চাই আপনার কাছে। আমি যদি বলি যে আমাদের জানা মতে এটা শ্রীলঙ্কাতে খুব ফ্রেন্ডলি, আপনার টেলিকম সেক্টরটা। সেখানে আপনার যে স্পেকট্রামটা, সেটা খুব কম মূল্যে এটা দেওয়া হয় আপনার অপারেটরদের কাছে। যখন স্পেকট্রামটা অনেক কম মূল্যে পায় অপারেটররা, তখন তারা যে ইনভেস্টমেন্টটা করতো স্পেকট্রাম কেনার জন্য, সেই টাকাটা তখন তারা নেটওয়ার্ক রোল আউটে ইনভেস্ট করতে পারে। কারণ আমরা যখন নেটওয়ার্কটা বসাচ্ছি, যে 3G বসাচ্ছি বা 4G LTE আমরা আনবো সামনে, তো আমাদের তো ইনভেস্টমেন্টটা কয়েকটা ধাপে ধাপে হচ্ছে আর কি। একটা হচ্ছে আমাদের স্পেকট্রাম কিনতে হয়, আপনারা জানেন যে যেটা ফ্রিকোয়েন্সি, যে তো এটার অকশনের মাধ্যমে এটা একটা দামে আমাদের কিনতে হয়। এটার পরে আমরা ওই নেটওয়ার্কটা বা ওই টেকনোলজির জন্য আমাদের যে ইকুইপমেন্ট, সেটা সারা দেশে আমাদের বসাতে হয়, সেটার জন্য একটা ইনভেস্টমেন্ট আছে। এরপরে হচ্ছে আমাদের আরেক দফা ইনভেস্টমেন্ট, কিন্তু ওটা অনেকটা অপেক্স হিসেবে, অপারেশনাল কস্ট হিসেবে আসে। সেটা হচ্ছে এই টেকনোলজি বা এই প্রোডাক্টটাকে বাজারজাত করার জন্য বা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমাদের একটা এফোর্ট লাগে, একটা খরচা আছে। তো এই জায়গাটায় যখন আমরা যদি কম দামে স্পেকট্রাম বা একটা রিজনেবল প্রাইসে যখন আমরা কিনতে পারবো, তখন আমাদের ইনভেস্টমেন্টের এই টাকাটা আমরা কিন্তু অন্য, যেমন রোল আউট, আমরা সারা দেশে কুইকলি চলে যেতে পারি আমাদের নেটওয়ার্ক নিয়ে। আমরা আমাদের আরো সার্ভিসকে আরো বেশি অ্যাফোর্ডেবল করে এটা জনগণের কাছে এটা নিয়ে যেতে কম পারি। দামে যদি না দেওয়া হয়, তাহলে এটা কি বাই ইনস্টলমেন্ট বা বিভিন্ন ইনস্টলমেন্ট আস্তে আস্তে দেওয়ার কোনো অপশন আছে আপনাদের? দিতে পারেন সেটা সরকারের ইচ্ছা। কোনো মানে এই ধরনের প্র্যাকটিস কি হয় বিশ্বে কোথাও? এটা প্র্যাকটিস হয় আমাদের এখানেও। গত বছর যেটা, এটা 3 বছরের ইনস্টলমেন্টে হয়েছে, অ্যাকচুয়ালি 2 বছরের ইনস্টলমেন্টে হয়েছে আমাদের 3Gর স্পেকট্রাম। 60% আমরা শুরুতেই দিয়েছি, তারপরে আমরা ভেঙে ভেঙে দিচ্ছি আর কি। একটা বিষয় আপনি বলছিলেন আপনার কথার ফাঁকে, যে 4G প্রিপারেশন অলরেডি হ্যাভ স্টার্টেড। জি। 4G কোন পর্যায়ে আছে বাংলাদেশে? গ্রামীণ ফোন বা অন্যরা কোন পর্যায়ে এখন আছে, এবং এটা কোন ধাপে আমরা কি পাচ্ছি? 4G এটা একটা টেকনোলজি, এটা কি দিবে আমাদেরকে? এটা দেবে হচ্ছে আমাদেরকে আরো বেশি স্পিড বা আরো বেশি ব্যান্ডউইথ দেবে মানুষকে। এবং এখন যেসব নতুন অ্যাপ্লিকেশন আসছে সামনে, সেগুলোতে অনেক বেশি ব্যান্ডউইথ হাংরি অ্যাপ্লিকেশন বলবো আমরা, তো লাগবে। তো 4Gর ব্যাপারে কিন্তু এখানে যদি বলতে হয়, তো আমার আরো দু একটা ফ্যাক্টর এখানে বলা দরকার, যে একটা নতুন সার্ভিসেস বা টেকনোলজি যখন আসে, তখন কিন্তু এটা ইকোসিস্টেমে আরো কয়েকটা ফ্যাক্টরকে
আমাদের কনসিডারেশন নিতে এই হবে। 4G যে ব্যাপারগুলো আরো ডিটেইল আমরা শুনতে চাই, একটি বিরতির পর আমরা ফিরছি। Sure. প্রিয় দর্শক, আমরা আছি মাহমুদ হোসেনের সাথে, তিনি চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অফ গ্রামীণ ফোন। তার কাছে আমরা শুনবো 4G টেকনোলজি বিভিন্ন কিছু নিয়ে। আমরা আবার আসছি একটি বিরতির পর। एलिट मेहंदी প্রিয় দর্শক, ফিরে এলাম অর্থ সংলাপে, ফিরে এলাম টেলিকম সংলাপে। আমরা শুনবো এখন 4G নিয়ে। মাহমুদ হোসেন, আপনি যেভাবে ছিলেন বিরতির আগে, যে 4G কোথায় আছে, আমরা কোথায় যাচ্ছি, কি পাচ্ছি? তো 4G যদি বা যে কোনো এরকম নতুন টেকনোলজি আসার জন্য বা টেলিকম সেক্টরে আমাদের কয়েকটা বিষয়, কয়েকটা ফ্যাক্টরকে মানে কনসিডারেশন নিতে হয়। প্রথম হচ্ছে যে আমার এই টেকনোলজিটা দেওয়ার জন্য আমাদের যে মূল যে বিষয়টা দরকার সেটা হচ্ছে স্পেকট্রাম, স্পেকট্রাম অ্যাভেলেবিলিটি। তো 4Gর জন্য যে স্পেকট্রাম, সেই স্পেকট্রাম আমরা সরকারের কাছ থেকে নিতে হচ্ছে। তো আমাদের যে এক্সিস্টিং যে স্পেকট্রাম আছে এখন, সেগুলো দিয়েও কিন্তু 4G করা যায়। করা যায়, হ্যাঁ, কিন্তু এখানে একটা অনুমতির ব্যাপার আছে সরকারের দিক থেকে, যে আমরা যে স্পেকট্রামটা ব্যবহার করছি এগুলো 2Gর জন্য ব্যবহার করছি, বা নতুন যে আমরা 3G এনেছি সেটার জন্য আরেকটা স্পেকট্রাম ব্যবহার করছি, আরেকটা ব্যান্ডে। তো আমরা যে 2Gর জন্য যে স্পেকট্রাম ব্যবহার করছি 900 মেগাহার্টজ এবং 1800 মেগাহার্টজে, এটা জাস্ট টেকনিক্যাল টার্ম ইউজ করলাম, তো এগুলো দিয়েও 4G করা যায়। কিন্তু আমাদের এটাকে বলে টেকনোলজি নিউট্রালিটি, এমন একটা বিষয় যেটার এই অনুমতিটা দরকার আমাদের সরকারের কাছ থেকে। তার মানে আমি যে স্পেকট্রামটা আমার আছে এটা দিয়ে যেন আমি 4G করতে পারি। কিন্তু আপনি কি সেই সার্ভিস দিতে পারবেন? আপনার নতুন স্পেকট্রামে যে সার্ভিস দেওয়ার কথা, আপনি 2G বা 3G স্পেকট্রামে সেই সার্ভিস দিতে পারবেন 100%? আমি যে 2G স্পেকট্রামটা তো কোনো টেকনোলজি স্পেসিফিক না, কিন্তু আমি যে 1800 মেগাহার্টজে আমার যে স্পেকট্রামটা আছে, যেটা দিয়ে আমি 2G সার্ভিস দিচ্ছি, সেটা দিয়ে আমি 4G সার্ভিসও দিতে পারবো। ওটা আলাদা আলাদা টেকনিক্যাল অ্যাপ্লিকেশন হবে, মানে ইকুইপমেন্ট একটু ডিফারেন্ট হবে, ওটা দেওয়া সম্ভব। এবং এটাকে আমরা বলছি টেকনোলজি নিউট্রাল স্পেকট্রাম। মানে আমার স্পেকট্রামটা কোনো একটা পার্টিকুলার টেকনোলজির জন্য যেন নির্দিষ্ট করে আপনি না দেন, আমাকে এটা উন্মুক্ত করে দেন যে তোমার যেটা আছে এটা তুমি 4Gর জন্য ব্যবহার করতে পারো। এই অনুমতিটা আমরা সরকারের কাছ থেকে আশা করছি, এটা এখনো পাইনি। এটা কি অন্যান্য দেশে হয়? এটা বেশিরভাগ দেশে এখন টেকনোলজি নিউট্রাল, মানে বেশিরভাগ দেশে। এই ভারতে সম্প্রতি যে অকশন হয়ে গেল, এটাতেও যে এই টেকনোলজি নিউট্রাল থাকা এবং না থাকার লসটা কি ইকোনমিক লসটা, কান্ট্রি পার্সপেক্টিভে আমরা বলবো? ইকোনমিক লসটা হচ্ছে এই যে স্পেকট্রাম, এটা সর্বোচ্চ ব্যবহারটা আমরা করতে পারছি না। এটার যে একটা ব্যবহারিক মূল্য আছে, যেমন এই স্পেকট্রামটা দিয়ে আমি 2G করছি, কিন্তু 4G যে টেকনোলজি এটা অনেক বেশি এফিশিয়েন্ট দেন 2G। আমি ডেটা সার্ভিসের কথা যদি বলি, আমি অনেক বেশি ডেটা ভলিউম দিতে পারবো একই পরিমাণ স্পেকট্রাম দিয়ে, ঠিক আছে? তাহলে আমি যদি ওটা ব্যবহারই না করি, আমার একটা সম্পদ আছে, সেই সম্পদটা যদি আমি ব্যবহার না করি, এটা তো অবশ্যই এটা জাতীয় নো ইউটিলাইজেশন অফ রিসোর্স, এটা আমি বলবো আন্ডার ইউটিলাইজেশন। হ্যাঁ, মানে এই যে বিষয়টা, এই ব্যাপারটা কি আপনাদের সাথে গভর্নমেন্টের কোনো কমিউনিকেশন হয়েছে? আমরা চাচ্ছি, আমরা ওটা আমাদের যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির কাছে আমরা এবং সরকারের কাছেও আমরা বারবারই বলে আসছি। তো ওনারা বলছেন ওনারা দেবেন, কিন্তু এখন আমরা পাইনি, এখনো পাননি। তো এই যে গভর্নমেন্টের এই ব্যাপারটাতে, তাহলে কি গভর্নমেন্ট লেস রেভিনিউ পাওয়ার একটা সংখ্যায় আছে, যে আপনারা যদি 2Gটাকে 4Gর জন্য ইউজ করতে দেয় তাহলে গভর্নমেন্ট রেভিনিউ পাবে না, এরকম কোন সংখ্যার কাজ আছে কি? একটা সরকার তো ধরেন রেভিনিউ তো নানান ভাবে পেতে পারে। আমি যখন 4G সার্ভিস আসবে, তখন ওই 4G সার্ভিস মানুষ ব্যবহার করবে, তো সেখান থেকে তো সরকার নানান ভাবে রাজস্ব ভাবে আকারের এটার থেকে মানে তাদের যে রেভিনিউ আর্নিংটা, সেটা কিন্তু সম্ভব। আপনার প্রথমেই ইকুইপমেন্ট ইম্পোর্ট থেকে সরকার পাবে, আমি সার্ভিস দিব, সেখান থেকে ভ্যাট পাবে। আমরা একটু আগে আলাপ করছিলাম যে 20.75%। তো এর বাইরেও যে এই সেক্টরটা অন্যান্য সেক্টরকে যে হেল্প করবে, ওভারঅল যে আমাদের যে জিডিপিতে যে কন্ট্রিবিউশন, সেখান থেকে তো সরকার
সরাসরি আসলে এখান থেকে পাবে আর কি। আমরা একটা বিষয় দেখতে যাচ্ছি যে অনেক চেঞ্জ হচ্ছে, মানে টেলিভিশনে হ্যান্ড হেল্ডে চলে যাচ্ছে, মানুষ এখন অনেকেই টেলিভিশন দেখছে হাতে, অনেক ভ্যালু এডেড সার্ভিসেস আপনারা আপনাদের বিজনেসের কারণে এড করছেন। জি। আপনারা কি দেখতে পাচ্ছেন দ্য ফিউচার, যে মানুষ এগুলো ইউজ করবে বা করার জন্য প্রস্তুতি হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট সেখান থেকে রেভিনিউ পেতে পারে, এরকম কিছু ভবিষ্যৎ আমাদের দেখাতে পারবেন প্লিজ? আমাদের দেশে যে সার্ভিসগুলো আপনি বললেন যে নতুন আসছে, যেগুলো মানুষ ব্যবহার শুরু করেছে আর কি, এই ব্যবহারের পরিধিটা যখন বাড়বে, নতুন নতুন অ্যাপ্লিকেশনস আসবে, মানুষকে ইন্টারনেট শুধুমাত্র তো ব্রাউজিং এর জন্য না, মানুষ কেন ইন্টারনেট ব্যবহার করবে এই কারণগুলো কিন্তু সামনের দিনগুলোতে আরো বেশি আসবে। নতুন অ্যাপ্লিকেশনস আসবে, কন্টেন্ট আসবে, এবং সেগুলো আসার সাথে সাথে কিন্তু মানুষের ওই ব্যবহারের সাথে সাথে এই বেশি বেশি মানুষ যখন ব্যবহার করবে, ওখান থেকে সরকার এই উপকৃত হবে আর কি, রেভিনিউ আকারে উপকৃত হবে এবং ওভারঅল ডেভেলপমেন্টে উপকৃত হবে। এখানে আরেকটা জিনিস আমি বলবো, যে 4Gর প্রসঙ্গ বলছিলাম, যে হ্যান্ডসেট, এই মুহূর্তে কিন্তু 4Gর হ্যান্ডসেটের সংখ্যা আমাদের যে এস্টিমেট অনুসারে মাত্র 2%, 2%? অনলি। আচ্ছা। 3G মেবি 15-16-17% হ্যান্ডসেট সারা দেশে যা আছে সেটা 3G। তার মানে কি, যে আমি যদি এখন 4G সার্ভিস দিইও, মাত্র 2% গ্রাহক এটার সুযোগটা নিতে পারবে। তার মানে ওই যে স্পেকট্রামের কথা বলছিলাম, একটা ফ্যাক্টর, হ্যান্ডসেট, সেই হ্যান্ডসেটের অ্যাভেলেবিলিটি একটা ফ্যাক্টর, হ্যান্ডসেটের অ্যাফোর্ডেবিলিটি একটা ফ্যাক্টর, কারণ মানুষের কাছে আবার এটাকে সহজলভ্য করেও দিতে হবে, যাতে মানুষ সহজে ওটা কিনতে পারে, কম কম খরচায় কিনতে পারে হ্যান্ডসেট। না হলে তো ওই হ্যান্ডসেটটা না কিনলে ওই সার্ভিসটাও নিতে পারবে না। কিন্তু আপনারা বলছেন যে গ্রাহক রেডি না, মানে তাহলে কাস্টমাররা রেডি না, কিন্তু আপনারা রেডি হয়ে যাচ্ছেন, গভর্নমেন্ট রেডি হয়ে যাচ্ছে, তাহলে একটা মিসিং লিংক হয়ে যাবে না? আমি বলছি না যে গ্রাহক রেডি না, গ্রাহকের একটা একটা অংশ তো রেডি। 2% অনলি? 2% তাদের, আমরা তো হ্যান্ডসেটটা অ্যাভেলেবল হবে, গ্র্যাজুয়ালি হবে। আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, যে একটা সার্ভিসকে আনার জন্য এই ফ্যাক্টরগুলো সবগুলোকেই কনসিডার করতে হবে। সরকারের দিক থেকে আমাদের যদি টেকনোলজি নিউট্রাল স্পেকট্রামকে অ্যাভেলেবল করা হয়, এটা একটা। আমাদের দিক থেকে যখন এটা আমরা জানবো যে স্পেকট্রাম অ্যাভেলেবল আছে, আমরা যখন জানবো যে গ্রাহকরা চাচ্ছে, আমরা তখন কিন্তু হ্যান্ডসেটটা যাতে সহজলভ্য হয়, তারা যেন কম খরচে যেন হ্যান্ডসেটটা পেতে পারে, সেটার জন্য আমাদের চেষ্টা থাকবে। আমরা তখন ইকুইপমেন্ট ইম্পোর্ট বা হ্যান্ডসেট ইম্পোর্টারদের সাথে আমরা তখন কোলাবোরেশনে যাব। আমরা এমন একটা অ্যারেঞ্জমেন্ট করব যাতে মানুষ হ্যান্ডসেটটা কিনতে পারে, হয়তো ইনস্টলমেন্টে কিনতে পারে, বা যা কিছু ইম্পোর্ট হবে সেটার জন্য 4G এনাবলড হয়, আমরা ওই জায়গাটায় কোলাবোরেশন করবো আর কি। সেই ভূমিকাটা আমরা রাখবো এখানে। এই ইকোসিস্টেমে অনেকেরই ভূমিকা রাখার সুযোগ আছে, সেটাই আমি বলতে চাচ্ছি। আমরা একটু ব্রেক করে একটু অন্য একটা বিষয় শুনতে চাই আপনার কাছে, যেটা সরাসরি গ্রাহক সংশ্লিষ্ট। সেটা হচ্ছে যে গত এক বছরে যদি আমরা বলি, যে এই কারেন্ট ইয়ারের 6 মাসে আপনাদের যে এয়ারটাইম চার্জের যে কম্পিটিশন, দ্য প্রাইস অফ দ্য এয়ারটাইম, দ্য ভয়েস, এটার অবস্থা কি গত বছরের তুলনায়? এটা কি কমেছে, বা আগামী দিনগুলো থেকে আরো কমার কোনো সম্ভাবনা আছে, নাকি এই অবস্থায় থাকবে? আমরা একটা এস্টিমেট শুনতে চাই আপনার কাছে। আমি শুরুতে বলছিলাম যে আমাদের এখানে কল চার্জ, কিন্তু ভয়েস কল চার্জ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মেবি দি লোয়েস্ট। তো সেখানে তারপরেও কিন্তু গত এক বছর 1.5 বছর কিন্তু কমেছে। কমেছে হ্যাঁ, হ্যাঁ। কমেছে মানে আপনি নর্মালি চার্জ যেমন কমে, সাথে আমরা কিন্তু বিভিন্ন অফার, বোনাস বা বিভিন্ন ভাবেও দিই, এগুলো কিন্তু একটা কস্ট, মানে গ্রাহকের কাছে কিন্তু কম খরচাই যাচ্ছে, কস্ট বেনিফিট। কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তো আমি যদি ওই সবগুলোকে যদি আমি এভারেজ করি, আমার যে কস্ট, মানে আমি যে প্রাইসটা কাস্টমারের কাছ থেকে আলটিমেটলি আদায় করছি, সেটা কিন্তু কমে যাচ্ছে আর কি। পার মিনিট বলি, বা আমি যদি ডেটা সার্ভিসের ক্ষেত্রে পার মেগাবিট বলি, তো এইটা কমে যাচ্ছে। এবং এটা এমন একটা জায়গায় এসছে যে আমি বলবো যে মানে আর খুব বেশি নামার সুযোগটা খুব বেশি হয়তো আমি রক দেখি না। বটমের কাছাকাছি এরকম জি, আপনার জি, বিবেচনা। জি। যারা মাহমুদ হোসেন, আপনার খুব অল্প সময় আমরা অনেকগুলো বিষয় আপনার কাছে জেনে নিলাম। ইটস এ ভেরি গুড স্কোপস ফর আস। আপনাকে অনেক ধন্যবাদ একাত্তরের পক্ষ থেকে এই বিষয়গুলো আমাদেরকে জানানোর জন্য। আপনাদের ধন্যবাদ, দর্শকদেরও প্রিয় ধন্যবাদ। দর্শক, মাহমুদ হোসেনের সাথে আমরা কথা বলছিলাম, গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার। তিনি যেভাবে বললেন, আমরা আসলে ট্যাক্স প্রসঙ্গ নিয়ে অনেকক্ষণ কাটালাম, তারপর অন্যান্য বিষয়ে যে সম্ভাবনার ব্যাপারগুলো আমরা দেখলাম। আসলে টেলিকম খাত ইজ এ ভেরি ভাইটাল সেক্টর ফর ইকোনমি। এটা খুব সাধারণ একটা প্রযুক্তি খাত নয়, কারণ মানুষের সব জীবনের সাথে, এটা জীবনের বিভিন্ন অংশের সাথে এটা সম্পৃক্ত হয়ে গেছে। অতএব এখানে কোনো পলিসি, রাজস্ব পলিসি যাতে অন্তত এর গ্রোথকে বাধাগ্রস্ত করে, ইকোনমিক গ্রোথকে যাতে বাধাগ্রস্ত না করতে পারে, সেই বিষয়টা বোধহয় ভাবতে হবে আমাদের। আমরা এই প্রত্যাশাই করব। এই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।